সচরাচর যেটা লক্ষ্য করা যায় কি ক্লাস 9-এ যে অধ্যায়গুলো আমাদের সিলেবাসে ছিল তার মধ্যে কয়েকটা অধ্যায় যেগুলো থেকে একদম কনফার্ম প্রশ্ন হয়, কিন্তু 9-এ আমরা প্রথম প্রথম ফিজিক্স পড়ার কারণে কিছু কিছু অধ্যায় আমাদের একটু দুর্বলতা থেকে যায়। সো এরকম দুর্বলতা থাকা একটা চ্যাপ্টার হচ্ছে কি বল। সচরাচর যখন আমি ক্লাস নেই, স্টুডেন্ট যখন নিউটনের ক্লাস নেই, তখন ওদেরকে যখন জিজ্ঞেস করি কোন অধ্যায়ে প্রবলেম আছে, সবার একটাই কথা থাকে, স্যার বল। বলের বেসিক যদিও থাকলেও বলের ম্যাথগুলো আমরা পারি না, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব যে বলের বেসিক গুলো খুব ভালোভাবে রিকল করার এবং ওই বেসিক গুলো ইউজ করে আমরা ম্যাথ গুলো খুব ভালো করে শেষ করব। সো আমরা শুরু করি। বলের যেটা সংজ্ঞা সেটা হচ্ছে যা প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়। আসো আমরা বিষয়টা একটু দেখার চেষ্টা করি। দেখো, ধরো এটা একটা আমাদের তল, ঠিক আছে। এখন এই তলের এই জায়গায় ধরো একটা বস্তু আছে। এখন আমরা যদি এই বস্তুটা ধরো স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকা মানে কি তার আদিবেগ কত? শূন্য। এখন আমি যদি তাকে এদিক থেকে এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার কি হবে বলতো? তাহলে বস্তুটার যেটা হবে যে সে একটা নির্দিষ্ট পথে এই যে সামনের দিকে কি করবে, এগিয়ে যাবে, ঠিক আছে। সে একটা নির্দিষ্ট পথে সামনের দিকে এগিয়ে যাবে। এখন যে তার নতুন পজিশন এটা, ঠিক আছে। ওকে, তাহলে আমি এই বস্তুটা এখানে ছিল, আমি তাকে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, স্থির অবস্থায় ছিল, এখান থেকে এতটুক সে দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে তার সরণ। এবং এই জায়গায় এসে তার শেষ বেগ হলো হচ্ছে ভি। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, সে স্থির ছিল, একটা নির্দিষ্ট সময় পর তার একটা কি আছে, বেগ। অর্থাৎ তার বেগের কি হয়েছে, পরিবর্তন। বেগের পরিবর্তন হওয়া মানে সে আসলে কি গতিশীল হয়েছে। তাহলে একটা স্থির বস্তুকে তুমি বল প্রয়োগ করলে বা এমন একটা রাশি প্রয়োগ করলে যে রাশির ফলে তার কি হলো, স্থির বস্তু কি হলো, গতিশীল হলো। এবার আসো, গতিশীল বস্তুর আবার কি হতে পারে, গতির পরিবর্তন হতে পারে। গতিশীল বস্তুর কি হতে পারে, গতির পরিবর্তন হতে পারে। খেয়াল করি, এখন যদি আমরা খেয়াল করি, ধরো এইটা একটা তল, এই তলের উপর ধরো একটা বস্তু আছে বা একটা চাকা আছে, সেই চাকাটা 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ধরো সামনের দিকে এগিয়ে এতটুকু সে আসলো, এই জায়গায় ধরো একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তি একে হাত দিয়ে বল প্রয়োগ করে এটাকে কি করলো, থামাই দিল। তাহলে থামাই যদি দেয় তাহলে এখন তার শেষ বেগ কত, 0। তাহলে এবার বিষয়টা তুমি খেয়াল করো তো, যে গতিশীল বস্তু, এই বস্তুটা যেহেতু একটা বেগে ছিল তার মানে সে একটা গতিশীল বস্তু, তাহলে গতির পরিবর্তন হয়। একটা নির্দিষ্ট বেগে গতিশীল ছিল, আমি তাকে বল প্রয়োগ করার পর থামাই দিলাম এবং সে থেমে গেল, তাহলে তার কিসের পরিবর্তন করলাম, গতির পরিবর্তন করলাম। অথবা আরেকটা কেস হতে পারে, তুমি যদি খেয়াল করো, ধরো একটা বস্তু এদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন তুমি ধরো তুমি যেটা করলে, ধরো তাকে এই বরাবর একটা তুমি কি প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে, তখন কি হবে দেখো তো। তুমি বলটা এদিকে প্রয়োগ করছো, সে এদিকে যাচ্ছিল, তাহলে সে এই দুটোটা ঘটনার ক্রিয়ায় সে মাঝ বরাবর কোন একটা দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তাহলে ঘটনাটা কি, এটাই হচ্ছে বল। অর্থাৎ এমন একটা রাশি যেটা স্থির বস্তুর কি পরিবর্তনে সক্ষম, গতির পরিবর্তনে সক্ষম, অথবা গতিশীল বস্তুকে থামাতে সক্ষম বা গতিশীল বস্তুর দিকের পরিবর্তনে সক্ষম। এটাই হচ্ছে আমাদের বল। ওকে, সো বল চ্যাপ্টারে যে জায়গা থেকে এমসিকিউ গুলো বেশি হয় সেটা হচ্ছে আমাদের যে চারটা মৌলিক বল আছে ওখান থেকে। সো আমরা এখন দেখবো আমাদের সেই চারটা মৌলিক বল, ঠিক আছে। তো আমাদের কয়টা মৌলিক বল আছে, চারটা মৌলিক বল আছে। তাহলে আমরা লিখি মৌলিক বল। সো তোমরা যেমন রসায়নের মধ্যে মৌলিক পদার্থ শিখছো, ঠিক সেম ভাবে মৌলিক পদার্থ কাকে বলে তোমরা যদি একটু রিকল করো, বলো তো মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ হচ্ছে সে সকল পদার্থ যাদেরকে আর কোনো ক্ষুদ্র অংশে কি করা যাবে না, ভাগ করা যাবে না। অর্থাৎ যাদেরকে যদি আমি ক্ষুদ্র অংশে ভাগও করি, আমি ওই মৌলিক পদার্থটাই পাবো, অন্য কোনো ক্ষুদ্র রাশি পাবো না। ঠিক সেম ভাবে এখানেও মৌলিক বলের ক্ষেত্রেও সেম, এমন কিছু বল আছে যাদেরকে যদি আমরা ক্ষুদ্রতম অংশে ভাগ করি শুধু ওই বলগুলাই পাওয়া যায়, নতুন অন্য কোনো বল পাওয়া যায় না। ওগুলাকে বলা হয় কি, মৌলিক বল। সো আমি সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিচ্ছি। যে সকল বল, যে সকল বল মূল বা অকৃত্রিম, অর্থাৎ অন্য কোনো বল হতে উৎপন্ন হয় না, তাকে মৌলিক বল বলে। মৌলিক বলের ইংলিশ হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্স, ঠিক আছে। সোজা ভাষায়, যে সকল পদার্থকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না এটা হচ্ছে কি, মৌলিক পদার্থ। ঠিক সেম ভাবে যে সকল বল থেকে আর কোনো ক্ষুদ্রতম বল পাওয়া যায় না, অথবা যে সকল বল হচ্ছে মূল বা অকৃত্রিম, অর্থাৎ ওইটাই আইডিয়াল, এর থেকে আর কোনো ক্ষুদ্রতম অংশ নাই, সেটাকে বলা হয় কি, মৌলিক বল। So, আমরা জানি মৌলিক বল কয় প্রকার। মৌলিক বল হচ্ছে কয় প্রকার, 4 প্রকার। এই 4 প্রকারে আজকে আমাদের আসলে পড়ার বিষয়। প্রথমটা হচ্ছে কি বল,
মহাকর্ষ বল বা গ্রেভিটেশনাল ফোর্স। ঠিক আছে, যেটা নিয়ে মোটামুটি তোমরা জানো এবং এটা নিয়ে বিস্তারিত পড়ালেখা আমাদের আছে। সেকেন্ড যেটা বল সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তিন নাম্বার যেটা বল সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। চার নাম্বার যেটা বল সেটা হচ্ছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সো এটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স আর এটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, সো এই চারটা বল, এই চারটা বলে হচ্ছে মৌলিক বল, অর্থাৎ এই চারটা এমন চারটা বল যাদের কার কোনো ক্ষুদ্রতম বলে কি করা যায় না, ভাগ করা যায় না। সো আমরা একটার পর একটা দেখা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এক নাম্বার, সেটা হচ্ছে আমাদের কি বল, মহাকর্ষ বল, যেটা সম্বন্ধে তোমরা অলরেডি কিন্তু কি আছো, অবগত আছো। ঠিক আছে, মহাকর্ষ বল নিয়ে আমি মনে করি তোমরা সবাই অলরেডি কি আছো, অবগত আছো। ঠিক আছে, আচ্ছা। এখন আসে মহাকর্ষ বল জিনিসটা কি। খুবই ইন্টারেস্টিং ঘটনা না, যে একটা গাছের নিচে নিউটন বসেছিল, ওই গাছের উপর থেকে একটা আপেল তার দিকে পড়লো, তখন নিউটন চিন্তা করলো যে আপেলটা নিচে কেন পড়লো, এটা উপরে কেন উঠে গেল না, তার মানে কেউ তাকে টানছে। যে এই যে কেউ তাকে কে টানছে এটা চিন্তা করতে গিয়ে সে কি আবিষ্কার করে ফেলছে, মহাকর্ষ বল। আসলে কিন্তু সত্যটা এরকম না, এটা আসলে একটা মিথ বা গল্প। আসলে সত্যটা যেটা সেটা হচ্ছে কি, উনি কিন্তু প্রকৃতপক্ষে একদম প্রিসাইজলি পুরো থিওরিটা আবিষ্কার করছে, কিন্তু যখন উনি ওনার স্টুডেন্টদেরকে বা সাংবাদিকদেরকে এটা বুঝাতে গেলেন, এখন কেউ যদি এসে হঠাৎ করে বলে যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণা পরস্পরকে যে বলে আকর্ষণ করলে তা তাদের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তো সাংবাদিকরা বা স্টুডেন্টরা এটা টোটালি ধরতে পারতো না। তখন ওইটা ওদেরকে বোঝার সুবিধার জন্য উনি এই গল্পটা দিয়ে বুঝাইছে। যেমন আমরা ফিজিক্সে অনেক কিছু তোমরা যখন জটিল থাকে বিভিন্ন উদাহরণ দিয়ে তোমাদেরকে সহজ করে বোঝানোর যেমন চেষ্টা করি, ঠিক সেম ভাবে আপেল গাছের গল্পটাও কিন্তু এরকম। যাই হোক, সো মহাকর্ষ বল আমরা যদি লিখি কি জিনিসটা, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে পরস্পরকে একটি নির্দিষ্ট বলে আকর্ষণ করে। কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। এই আকর্ষণ বলকেই এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। ঠিক আছে, আচ্ছা। দেখি আমরা বিষয়টা একটু দেখার চেষ্টা করি, একদম বেসিক বুঝবা আজকে মহাকর্ষ বলে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে তোমার পৃথিবী, হ্যাঁ এই পৃথিবী। তাহলে এই পৃথিবীর উপর অবশ্যই একটা কি থাকবে, ধরো এখানে একটা গাছ আছে। ঠিক আছে, এই গাছের এই জায়গায় ধরো একটা তোমার ফ্রুট আছে, ফ্রুটটা আমি ধরে নিলাম কি আপেল। ঠিক আছে, এখন এই আপেলের ভর আমি ধরে নিলাম ধরো কত, ছোট হাতের এম, ভরের ইংলিশ হচ্ছে মাস, এই জন্য ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়, এম দিয়ে। আর ধরো আপেল যেহেতু ছোট আর পৃথিবী যেহেতু বড়, তো যে বড় তাকে একটু আমরা সম্মান প্রদর্শন করতে চাই, এই জন্য পৃথিবীর ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়েছে, ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এখন যেটা দেখলাম আমরা ঘটনাটা কি দেখছি বলো তো, যখন আমরা এই যে গাছ থেকে যখন আপেলটা পড়ে যায় তখন সে উপরে উঠে যাচ্ছে না, সে কোথায় এসে পড়তেছে, পৃষ্ঠে এসে পড়তেছে। তাহলে এমন কেউ আছে যে তাকে কি করে, নিজের দিকে টানে। ঠিক আছে, এই যে টান বল, এটা কে টানতেছে, তাকে পৃথিবী টানতেছে। এটাই আসলে কি বল, মহাকর্ষ বল। বা এই মহাকর্ষ বল আছে বলেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরতেছে, হ্যাঁ গ্রহগুলাকে কেন্দ্র করে আবার তাদের গ্রহাণুপুঞ্জ ওগুলা ঘুরতেছে। তাহলে মহাকর্ষ বল থাকার কারণে এই যে আমাদের ইউনিভার্সটা এত সুন্দরভাবে কি আছে, ঘূর্ণায়মান অবস্থায় আছে। সো নিউটন আমাদেরকে যে জিনিসটা বলছে, ওই জিনিসটাতে আমরা যদি একটু করে যাই, ধরো এটা একটা বস্তু। ঠিক আছে, এটা একটা বস্তু ধরে নিলাম, এটা হচ্ছে M1 ভরের একটা বস্তু, এবং আরেকটা বস্তু যদি আমরা ধরে নিই, ধরো এটা আরেকটা বস্তু। ঠিক আছে, এটা একটা বস্তু। ঠিক আছে, এখন এই বস্তুটার ভর আমি যদি ধরে নিই, দেখো এই বস্তুটা আমি ভর ধরে নিছি M1, এই বস্তুটা ভর আমি ধরে নিছি কি M2। ওকে, তাহলে তাদের মধ্যকার যে দূরত্ব সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত দূর, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লাইন, যেটা তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ বস্তুদের ভর M1 M2 এবং
দূরত্ব যেটা সেটা কোথা থেকে, এই বস্তুর সেন্টার থেকে এই বস্তুর সেন্টার, অর্থাৎ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। ঠিক আছে, এই দূরত্বটাকে ধরো আমি প্রকাশ করতেছি কি দিয়ে, এই দূরত্বটাকে ধরো আমি প্রকাশ করতেছি ডি দিয়ে। দূরত্বের ইংলিশ কি, ডিস্টেন্স। ডিস্টেন্সকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে নিউটন বলতেছে এই মহাকর্ষ বলটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি? বস্তু দুইটার ভরের উপর নির্ভর করে এবং বস্তু দুইটার মধ্যকার দূরত্বের উপর কি করে, নির্ভর করে। বস্তু দুইটা যত বড় হবে, অর্থাৎ তাদের ভর যত বেশি হবে, আকর্ষণ বল তাদের মধ্যেকার তত কি হবে, বেশি। অর্থাৎ ভরের গুণফলের সমানুপাতিক। মহাকর্ষ বল কি, ভরের গুণফলের সমানুপাতিক। আর এই যে দূরত্ব দেখতেছো, মহাকর্ষ বল এই দূরত্বের বর্গের কি, ব্যস্তানুপাতিক। এখন তোমাদের একটা মজার জিনিস বলি, এটা জাস্ট ফানের জন্য, এটা তোমাদের মনে রাখার সুবিধা হবে। সেটা হচ্ছে কি, দেখো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়েছে না, ধরো তোমার যে ফ্রেন্ড সার্কেলের সাথে তুমি এখন আসো, ঠিক আছে, ওদের সাথে যখন তুমি প্রতিদিন স্কুলে যাচ্ছ আসতেছো, তো একটা ভালো বন্ডিং তোমাদের মধ্যে কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, তাই না? তাহলে তোমরা যখন কাছাকাছি আছো তোমাদের মধ্যে আকর্ষণটা কি, বেশি। কিন্তু ধরো তোমার সেই ফ্রেন্ড যখন ইউনিভার্সিটি যাবে, তুমি ভিন্ন একটা ইউনিভার্সিটি যাবে, তোমাদের মধ্যে আকর্ষণ বল একটু কমে যাবে, এটা তোমরা নিজেরাই ফেস করবে। তাহলে আসলে দূরত্ব যদি বেড়ে যায়, আকর্ষণ বলটা কি, কমে যায়। তাহলে এই জিনিসটা আসলে জাস্ট একটা সহজ ভাষায় বোঝানোর জন্য বললাম। বাট এই ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটে, দূরত্ব যত বেড়ে যায় আমাদের আকর্ষণ বল তত কত হ্রাস পাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দুটোটাকে কম্বাইন করি তাহলে কি করা যায় দেখো তো, এফ সমানুপাতিক আমরা লিখতে পারি m1 m2 ডিভাইডেড বাই কি, ডিএসকে। তাহলে এই যে সমানুপাতিক চিহ্ন যদি থাকে, এই সমানুপাতিক চিহ্ন তুললে অবশ্যই একটা কি আনতে হয় আমরা জানি, অবশ্যই একটা ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটা হচ্ছে এখানে কি হবে, জি, এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই কি, ডিএসকে। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা জিনিস বলি, এই যে সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন তুললে যে তোমার একটা ধ্রুবক আনতে হয়, এটা রিজন কি? ধরো একটা খুব কমন জিনিস তুমি হিসাব করো, একটা আমি ফাংশন লিখতেছি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস কত, টু। খুব ভালো করে খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার প্লাস টু। এখন ধরো তুমি এক্স এর মান বসালো ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু কত হলো, থ্রি। তাহলে আমরা যদি দেখি বিষয়টা, আমরা যদি বিষয়টা খেয়াল করি, দেখো তাহলে এক্স এর মান যখন তুমি ওয়ান বসাইছো, ওয়াই এর মান তুমি পাইছো তখন কত, থ্রি। তুমি যদি সেম ভাবে এক্স এর মান টু বসাও, তাহলে টু স্কোয়ার প্লাস টু, তখন তুমি ওয়াই এর মান পাচ্ছ কত, সিক্স। আমি এক্স এর মান টু বসালাম, ওয়াই এর মান পাইছি কত, সিক্স। একটা জিনিস খেয়াল করতো, এক্স এর মান যত বাড়ে ওয়াই এর মান তত বাড়ে। তাহলে একটা জিনিস বাড়লে আরেকটা জিনিস যদি বাড়ে, বা একটা রাশির কারণে, একটা রাশি বাড়ার কারণে যদি অন্য একটা রাশি বাড়ে, এটাকে আমরা কি ধরনের সম্পর্ক বলি, সমানুপাতিক সম্পর্ক। কিন্তু এই যে এইটা বাড়ছে থেকে এটা বাড়ছে, কিন্তু আমি যদি এরকম লিখি টু সমানুপাতিক সিক্স, এইটা আমরা পেলাম এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই কি, ডি স্কয়ার। এই এফটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। ঠিক আছে, তো এখানে জি যেটা, ঠিক আছে, জি নিয়ে আমাদের একটু কথাবার্তা আছে। জি কে বলা হয় কি, মহাকর্ষীয় ধ্রুবক, বা এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা কি, সার্বজনীন ধ্রুবক। এবং জি এর মানটা কত, জি এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10^11, একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স টু। জি এর মাত্রাটা কি হবে, জি এর মাত্রাটা হলো হচ্ছে L³ m−1 T−2। অফকোর্স একটা জিনিস তোমরা মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট, যখনই তুমি মাত্রা লিখবা অবশ্যই থার্ড ব্রেকেট দিতে হবে। উইদাউট থার্ড ব্রেকেট মাত্রায় কোনো মার্কিং করা হবে না। ক নাম্বার প্রশ্ন যদি কখনো তোমার মাত্রা আসে, অবশ্যই তোমার কি দিতে হবে, থার্ড ব্রেকেট দিতে হবে। আচ্ছা, তাহলে এইতটুক জিনিসগুলো আমরা বুঝতে পারছি কিনা, এখানে একটা প্রশ্ন তাহলে আসলো, সেই প্রশ্নটা কি দেখো, জি কে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন? মানে এটার মানে কি, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটার মানে কি? আসো এটা একটু বোঝার চেষ্টা করি, এটার মানে কি। সো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আমি প্রশ্নটা যদি লিখি, জি কে, এটা একটু বুঝার আছে, বিষয়টা খেয়াল করো। এখন তোমরা আই থিঙ্ক তোমরা যেহেতু ক্লাস 10-এ, তার মানে তোমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় যত পড়ছিলা, তাই না? কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের মধ্যে তোমরা একটা জিনিস পড়ছো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে তোমরা একটা জিনিস পড়ছো। সেই জিনিসটা হচ্ছে কি, যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা জিনিস এনে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে একটা স্প্রিং, ঠিক আছে, এখন এই স্প্রিং কে তুমি এফ পরিমাণে কি প্রয়োগ করলা বলো, বল প্রয়োগ করলো। এফ পরিমাণ তুমি যখন বল প্রয়োগ করলা, এই বল প্রয়োগের ফলে তার কতটুকু স্মরণ হয়েছে, ঘটনাটা খেয়াল করছো? ধরো তার কতটুকু স্মরণ হয়েছে, এই পরিমাণ তার স্মরণ হয়েছে। কতটুকু স্মরণ হয়েছে, এক্স পরিমাণ তার কি ঘটলো, স্মরণ ঘটলো। বুঝার চেষ্টা করো।
তাহলে আমি এদিকে বল প্রয়োগ করলাম, তার এদিকে এক্স পরিমাণ সরণ হয়েছে। আচ্ছা, যখন আমি স্প্রিংটা ছেড়ে দিব সাথে সাথে সে তার আগের অবস্থানে ফিরে আসবে। তাহলে আমি যেই মুহূর্ত থেকে তাকে টানা শুরু করছি, ওই মুহূর্ত থেকে সে বিপরীত দিকে একটা বল নিজে নিজে তৈরি করা শুরু করছে, ঠিক আছে? ওই বলটার নাম হচ্ছে প্রত্যয়নী বল। ওই বলটার নাম কি? প্রত্যয়নী বল। এটা আমরা স্প্রিং বলও বলে থাকি, ঠিক আছে? এই বলটার নাম হচ্ছে কি? প্রত্যয়নী বল। প্রশ্ন হচ্ছে স্যার এটার নাম প্রত্যয়নী বল কেন? সোজা হিসাব, আমি তাকে টানে একটা জায়গায়, তার মধ্যে এক্সপেরিমেন্ট স্মরণ ঘটাইছি, আমি যখন ছেড়ে দিব সে তার আগের অবস্থানে প্রত্যয়ন করতে চায়, ফিরে আসতে চায়। এই জন্য এই বলটার নাম হচ্ছে কি বল? প্রত্যয়নী বল। তাহলে এখন তুমি দেখো তো, এই যে এফ এস, এটার সাথে স্মরণের সম্পর্কটা কিরকম? সমানুপাতিক না? এখন প্রশ্ন আসতে পারে তোমার, স্যার আপনি তো এফ প্রয়োগ করছেন এই জন্য এক্স বাড়ছে, এফ যত বেশি হবে স্মরণ তত বেশি হবে। এখন তুমি খেয়াল করো তো, আমি যতটুক এফ দিব, ঠিক স্প্রিং বিপরীত দিকে ততটুক পরিমাণ কি জমা করে নিবে নিজের মধ্যে? এফ অফ এস জমা করে নিবে, অর্থাৎ বাধাদানকারী বল তৈরি করে নিবে। আমি যখন তাকে ছেড়ে দিব, ঠিক সেই সমান বলে সে তার আগের অবস্থানে ফিরে আসবে। তাহলে আমার এফ যা, এফ অফ এস এ কি তা সেম, বলের মানটা কি সেম। কিন্তু দেখো তো, এই এফ অফ এস এর দিক হচ্ছে এদিকে, আর সরণের দিক হচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে এফ অফ এস এর দিক হচ্ছে এদিকে, সরণের দিক হচ্ছে কি? এদিকে। তাহলে কি একই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিক। তাহলে অবশ্যই আমাদের এটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। এখন আসো, আমরা কি করব বলো। এখন আমরা হচ্ছে সমানুপাতিক চিহ্ন তুলবো। তো তোমরা এখন জানো সমানুপাতিক চিহ্ন তুললে একটা কি আসে বলো? ধ্রুবক। এই ধ্রুবকটার নাম কি? এই ধ্রুবকটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। আমি জাস্ট তোমাদেরকে বেসিকটা বোঝানোর জন্য এটা আনছি। এই যে ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? এছাড়া আরো একটা ধ্রুবক তোমাকে আমি দেখাই। তুমি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তুমি এরকম পাইছিলে, এফ সমানুপাতিক এম এ, তারপর সমানুপাতিক চিহ্ন তুললে এখান থেকে ছিল এফ ইকুয়াল টু কে এম এ। পরে আমরা কে এর মান কত ধরে নিছিলাম? 1 ধরে নিয়ে এখান থেকে আমরা পাইছিলাম এফ ইকুয়াল টু কি? এম এ, তাই না? তাহলে এই যে এটা একটা ধ্রুবক, এটাকে বলা হয় বল ধ্রুবক। এটা একটা ধ্রুবক, এটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক, তাই না? এই যে এতগুলা ধ্রুবক, ঠিক আছে? কিন্তু এই, এবার বোঝার চেষ্টা করো, এই যে স্প্রিং ধ্রুবক যেটা আছে, এটা আসলে কার উপর নির্ভর করে? স্প্রিং এর উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর। অর্থাৎ স্প্রিংটা কিসের তৈরি? সবসময় কি সকল স্প্রিং কি একই উপাদান দিয়ে তৈরি হবে? কখনোই না। তাহলে স্প্রিং এর উপাদান যদি ভিন্ন ভিন্ন হয়, স্প্রিং ধ্রুবকের মানও কি হবে? ভিন্ন ভিন্ন হবে। বুঝতে পারছো? তাহলে যতগুলা তুমি একক এখন পর্যন্ত ফিজিক্সে পাইছো, সবগুলাই কোনো না কোনো কিছু প্রকৃতির উপর নির্ভর করবে, অর্থাৎ স্প্রিং এর প্রকৃতি কিরকম সেটার উপর ডিপেন্ড করবে, বা কোন পরিবেশে আছে, কোন মাধ্যমে, বায়ু মাধ্যমে থাকলে, পানি মাধ্যমে থাকলে, কাঁচ মাধ্যমে থাকলে, এক এক মাধ্যমে ধ্রুবকের মান কি হয়? ভিন্ন ভিন্ন হয়। কিন্তু জি এমন একটা ধ্রুবক, পৃথিবীর যে কোনো মাধ্যম, মহাবিশ্বের যে কোনো জায়গায় জি এর মানের কোনো কি হয় না, চেঞ্জ হয় না। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ইউনিভার্সাল কনস্ট্যান্ট। অর্থাৎ জি এমন একটা ধ্রুবক, যে ধ্রুবকের মান মহাবিশ্বের কোনো কিছুর উপরে, প্রকৃতি, ঠিক আছে, দিক, কোনো কিছুর উপরই নির্ভর করে না। অর্থাৎ মহাবিশ্বের সূর্যকে পৃথিবী আকর্ষণ করতেছে, এটা কোনো একটা নির্দিষ্ট দিকে করে না, বায়ু শূন্য স্থানে করে না, সকল মাধ্যম সকল জায়গায় মহাকর্ষ বলের মান কি থাকে? সেম থাকে। তো মহাকর্ষ বলের মান সেম থাকা মানে এই ধ্রুবকের মানেরও কোনো পরিবর্তন হয় না। আরেকটা জায়গা থেকে তুমি বিষয়টা ধরতে পারবা, সেটাও একটু করে যদি বলি। ধরো, সেটা হচ্ছে দেখো, এই যে তোমার জি এর মান সেটা কত? 6.673 ইন্টু 10 ইনভার্স 11। এই মানটা কি খুবই বড় মান নাকি খুবই ক্ষুদ্র মান? খুবই ক্ষুদ্র মান না? দেখো তো, 10 ইনভার্স 11 মানে কি? সোজা ভাষায় যদি বলি 0.1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? মানে এতগুলা জিরোর পরে, ঠিক আছে, এতগুলা জিরোর পরে তুমি তোমার কিসের মানটা পাবা? মানে পুরা মানটা পাবা। তাহলে এটা খুবই ক্ষুদ্র একটা মান। সে এত ক্ষুদ্র মান হওয়ার কারণেও কিন্তু সে অন্য কোনো কিছুর উপর তেমন নির্ভর করে না, বা মানের তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এই জিনিসটা আশা করি এখন পারবো, যে জি কে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন। ওকে, এবার চলে আসি আমরা আমাদের নেক্সট টপিক, ঠিক আছে? অর্থাৎ জি তো আমাদের গেল। আচ্ছা, এই যে মহাকর্ষ বল নিয়ে যে আমরা পড়ালেখা করতেছিলাম, আমরা যদি একটু ফিরে যাই, আমরা কি নিয়ে পড়ালেখা করতেছিলাম বলো তো? মহাকর্ষ বল নিয়ে পড়ালেখা করতেছিলাম না? এই যে মহাকর্ষ বল নিয়ে আমাদের পড়াশোনা, এই তাহলে মহাকর্ষ বল কি? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুকণার মধ্যে আকর্ষণ, এটা হচ্ছে তার সূত্র। এখন প্রত্যেকটা, এই যে চারটা বল আছে আমাদের, কয়টা বল আছে? চারটা বল আছে। এই যে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে দুইটা বস্তু একজন আরেকজনকে আকর্ষণ করতেছে। তো ধরো তুমি তোমার একটা বন্ধুকে চিঠি পাঠাতে চাচ্ছ, তুমি যে চিঠি পাঠাতে চাচ্ছ, চিঠিটা কারো নিয়ে যেতে হবে না? হ্যাঁ, তাহলে কে নিয়ে যায়? পিয়ন নিয়ে যায়। ঠিক সেম ভাবে বলগুলাও তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কেউ তো তাকে নিয়ে যাচ্ছে। তাহলে এই বলগুলার কিছু বহনকারী কি আছে? কণা আছে। তো আমরা এটা একটু লিখে রাখবো, মহাকর্ষ বল বহনকারী কণা, ঠিক আছে? মহাকর্ষ বলের বহনকারী কণা,
ঠিক আছে, মহাকর্ষ বলে বহনকারী কণার নাম হচ্ছে গ্রেভিটো। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। মহাকর্ষ বল বহনকারী কণার নাম হচ্ছে গ্রেভিটো। ঠিক আছে, ডান গেল আমাদের মহাকর্ষ বল। এবার আমরা আমাদের সেকেন্ড বলটাতে যাই, তাড়িৎ চৌম্বক বল। ঠিক আছে, কি বল? তাড়িৎ চৌম্বক বল। তাড়িৎ চৌম্বক বলটা এটা একটু হাই ক্লাসে জিনিস দিয়ে বুঝাবো, কিন্তু তোমরা খুব ইজিলি ধরে ধরে নিতে পারবা। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস তোমরা দেখবা। আসো দুইটা গল্প বলবো, দুইটা গল্প তুমি বুঝলে তুমি বুঝে যাবা যে তাড়িৎ চৌম্বক বল। এখানে দুইটা ওয়ার্ড তুমি মাথায় রাখো জাস্ট, তাড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ বা কারেন্ট, আর চৌম্বক মানে হচ্ছে কি ম্যাগনেট। তো এটা বুঝার আগে তোমাকে আমি একটা কমন বেসিক দিয়ে নিই। সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার একটা দণ্ড চুম্বক। কি চুম্বক? একটা দণ্ড চুম্বক। দণ্ড চুম্বকের কয়টা মেরু থাকে? দণ্ড চুম্বকের দুইটা মেরু থাকে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে কি সাউথ পোল। ঠিক আছে, এখন একটা জিনিস যদি বলি, যে ধরো এখানে একটা আরেকটা দণ্ড চুম্বক আছে। ঠিক আছে, এই দণ্ড চুম্বক কিন্তু এই দণ্ড চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে না। কিন্তু এই জায়গায় যদি একটা দণ্ডচুম্বক রাখি, তখন দেখা যাচ্ছে কি, এই যে আমরা জানি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে এই নর্থ আর এই সাউথের মধ্যে একটা আকর্ষণ বল চলে যাবে এবং সেই দিকে চলে আসতে চাইবে। তাহলে স্যার ঘটনাটা কি হলো? এটাকে আকর্ষণ করতেছে না, কিন্তু এটাকে আকর্ষণ করছে। তার মানে কি? তার মানে হচ্ছে একটা ক্ষেত্র আছে, একটা অদৃশ্য কি আছে? ক্ষেত্র আছে। তোমরা কারেন্টের ক্ষেত্র, ওই ক্ষেত্রটা তোমরা চিনো। ধরো কারেন্ট দিয়েও যদি বলি, ধরো এখানে একটা কিউ পরিমাণ চার্জ আছে। কতটুকু চার্জ আছে? কিউ পরিমাণ চার্জ। এই কিউ পরিমাণ চার্জের চারপাশে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কি তৈরি হবে? এই কিউ পরিমাণ চার্জের এরকম একটা নির্দিষ্ট এরিয়া ধরো তৈরি হলো। ঠিক আছে, এখন এদিকে যদি একটা 10 কুলম মানের চার্জ থাকে, এই কিউ চার্জটা কিন্তু এই চার্জকে আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না। নর্মালি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ, কিন্তু বিকর্ষণ করতেছে না। কিন্তু এই 10 কুলম চার্জটা যদি কোনোভাবে এখানে চলে আসে, ঠিক আছে, তাহলে এইটা এর এরিয়ার মধ্যে চলে আসছে। এরিয়ার মধ্যে চলে আসলে এ তাকে কি করবে? বিকর্ষণ করবে, কারণ পজিটিভ পজিটিভ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তুমি নর্মালি চিন্তা করো, প্রতিটা এলাকার একজন একজন নেতা থাকে। একজন নেতার এলাকায় যদি অন্য কেউ এসে কাবিলাতে মারাতে চায়, হবে? হবে না। ঠিক সেম ভাবে কোনো একটা চার্জ যদি আমি এখানে রাখি র্যান্ডম, ধরো আমি এখানে একটা 100 কুলম্বের চার্জ রাখলাম, তখন সে তার চারপাশে একটা অদৃশ্য রেখা তৈরি করে নিবে, অদৃশ্য একটা ক্ষেত্র তৈরি করে নিবে। এই ক্ষেত্রটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এই ক্ষেত্রের কাজ কি? অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে ওইটাই বুঝায় যে এই ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো চার্জ আসে, তাহলে সে ওই চার্জটাকে হয় আকর্ষণ করবে, না হয় বিকর্ষণ করবে, কিন্তু ক্ষেত্রের বাইরে কোনো চার্জকে সে কিছুই করবে না। ক্ষেত্রটা আশা করে আমরা বুঝতে পারছি। তো এটা যেমন তড়িৎ ক্ষেত্র, ঠিক সেম ভাবে চৌম্বকের ক্ষেত্রে এটা হয় কি? চৌম্বক ক্ষেত্র। তাহলে আসো দেখি কিরকম হবে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক যেই বলরেখাগুলো আছে, এটা নর্থ থেকে শুরু হয়, কোথায় শেষ হয়? সাউথে শেষ হয়। চৌম্বক বলরেখা নর্থ থেকে শুরু হয়, কোথায় শেষ হয়? সাউথে শেষ হয়। ঠিক আছে, চৌম্বক এগুলা, চৌম্বক নিয়ে আমরা ডিটেলস চৌম্বক অধ্যায়ে পড়বো। আপাতত এটা আমাদের একটু এই অধ্যায়ের এই তাড়িৎ চৌম্বক বল বেসিকের জন্য দরকার, সেই জন্য। তাহলে দেখো তো, এই চৌম্বকের চারপাশে এগুলো আমি চৌম্বক বলরেখা আঁকছি, যেটা নর্থ থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে? সাউথে শেষ হয়েছে। এখন বলো তো, এইটা তার ক্ষেত্র। এই যে বলরেখা যেটাও দেখতেছো, এটাই তার ক্ষেত্র। তাহলে এই চুম্বকটাকে এই ক্ষেত্রের মধ্যে আছে? নাই। এই জন্য এটাকে আকর্ষণ করতেছে না বা বিকর্ষণ করছে না, কিন্তু এ তো ক্ষেত্রের মধ্যে আছে। এই জন্য এটাকে কি করতেছে? আকর্ষণ বা বিকর্ষণ করতেছে। আই থিঙ্ক সেটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে ওকে। এখন আসো মজার যে ঘটনাটা, ওটা দেখি। তো একদিন একজন বিজ্ঞানীর নাম আমি লিখি। বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ওয়ারস্টেড। বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানী ওয়ারস্টেড। তোমরা তো জানোই বিজ্ঞানীদের খাই দেয় কোনো কি থাকে না, কাজ থাকে না, তারা শুধু কি করে? আবিষ্কার করে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে, হ্যাঁ খেয়াল করো, খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা তার। এটা হচ্ছে একটা কি তার, বাট কি ধরনের তার? পরিবাহী তার। ঠিক আছে, এখন এই পরিবাহী তারের এই প্রান্ত থেকে এই প্রান্তে, এই যে এই দিকে কি প্রবাহিত হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো ওয়ারস্টেড বলতেছে যে যেহেতু এটা একটা তার এবং এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, আই মানে কি প্রবাহ? বিদ্যুৎ প্রবাহ। এই মানে কি প্রবাহ? বিদ্যুৎ প্রবাহ। যেহেতু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মানে তড়িৎ, তাহলে এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। অর্থাৎ যদি এর চারপাশে কোনো চার্জ থাকে, সেই চার্জটা হয়তো একটু বিক্ষেপ টিক্ষেপ দিতে পারে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, শুরু হচ্ছে এখন। ধরো এখন সে কি করছে, এদিকে একটা চুম্বক নিয়ে কাজ করতেছিল, মানে এই তারের পাশে। হ্যাঁ, এই তারের পাশে যখন সে একটা চুম্বক নিয়ে কাজ করতেছিল, হঠাৎ করে সে দেখলো কি, চুম্বকটা নড়া শুরু করছে। চুম্বকটা কি শুরু করছে? নড়া শুরু করছে। আর ফিজিক্সের ভাষায় যদি বলি, চুম্বক বিক্ষেপ দেওয়া শুরু করছে। বিক্ষেপ বলতে কি, এই যে বিপরীতমুখী পরস্পরকে যে আকর্ষণ করে, এরকম নড়া শুরু করছে। অর্থাৎ সে একটা চুম্বক রাখছে, বাট চুম্বকটা মুভমেন্ট শুরু করছে।
ঠিক আছে। এই যে মুভমেন্ট শুরু করলো, এটা কেন হয়েছে? তখন সে টেনশনে পড়ে গেল যে এখানে তো আছে তড়িৎ ক্ষেত্র, কিন্তু চুম্বক কেন নড়াচড়া শুরু করছে। তখন প্রথম আবিষ্কার হলো যে কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তার চারপাশে একটা কিসের সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখো, এটা যদি একটা তার হয়, এই তার এদিক থেকে এদিকে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এর চারপাশে একটা কি অদৃশ্য একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। এখন এই চৌম্বক ক্ষেত্র যদি আমরা এই ক্ষেত্রে দেখতে চাই, দেখো আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম না, এটা যদি একটা দণ্ড চৌম্বক হয়, এটা এর নর্থ পোল, এটা এর কি পোল, সাউথ পোল, তাহলে এটা যদি এর নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, আমরা দেখছিলাম চৌম্বক বলরেখা নর্থ থেকে শুরু হয়, কোথায় শেষ হয়? সাউথে শেষ হয়। তাহলে ফ্লেমিং, বিজ্ঞানী ফ্লেমিং আমাদেরকে একটা সূত্র দিছে, ওই ফ্লেমিং এর সূত্রটাকে বলা হয় ফ্লেমিং এর ডান হস্ত নীতি। ফ্লেমিং এর কি নীতি? ডান হস্ত নীতি। খুবই সহজ জিনিস, ঠিক আছে। তুমি তোমার ডান হাতটা নাও, ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটাকে তুমি এই তারের যেদিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ওদিকে বসাবা। এই যে বৃদ্ধাঙ্গুলিকে আমি যেদিকে কারেন্ট যাচ্ছে ওদিকে বসালাম, তো বাকি চারটা আঙ্গুল দেখো তো এইভাবে ঘুরতেছে। কিভাবে ঘুরতেছে? এই যে এইভাবে, অর্থাৎ সে বলতে যাচ্ছে চৌম্বক বলরেখা এদিকে ঢুকে ঘুরে এদিক দিয়ে কি হচ্ছে, বের হচ্ছে। খুব ভালো করে খেয়াল করো। তাহলে এটার ক্ষেত্রে চৌম্বক বলরেখা এদিকে ঢুকবে এবং এই প্রান্ত দিয়ে কি হবে, বের হবে, এবং এইভাবে একটা বলরেখা তৈরি হয়ে যাবে। এবার তুমি এই চিত্রের দিকে তাকাও, আমরা বলতেছি বলরেখা নর্থ থেকে বের হয়ে কোথায় প্রবেশ করে? সাউথে প্রবেশ করে। তাহলে কোথা থেকে বের হচ্ছে? নর্থ থেকে। তাহলে আমরা বলতেছি এদিকে ঢুকতেছে, এদিকে বের হচ্ছে। তাহলে যেদিকে বের হচ্ছে ওই দিকটা আসলে কি, যেদিকে বের হয়, এদিকে যেহেতু বের হচ্ছে, এটা হচ্ছে আমাদের নর্থ, আর এটা হচ্ছে আমাদের কি, সাউথ। ঠিক আছে, তাহলে দেখলা কি, এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছিল, কিন্তু তার চারপাশে একটা কিসের সৃষ্টি হয়ে গেছে? চৌম্বক বলরেখার সৃষ্টি হয়ে গেছে। এখন এই যে নর্থ, এই যে সাউথ, তাহলে আকর্ষণ করবে না? এই জন্য এই চৌম্বকটা কি দিচ্ছিল, বিক্ষেপ দিচ্ছিল। তো এই ঘটনাটা তোমার এই অধ্যায়ের জন্য লাগবে না, কিন্তু এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই ঘটনা থেকে আমরা শিখলাম যে যেখানে তড়িৎ, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা যেটা শিখলাম যে তড়িৎ যেখানে আছে, মানে গতিশীল তড়িৎ যেখানে আছে, সেখানে কি তৈরি হতে পারে? চুম্বক তৈরি হতে পারে। যেখানে তড়িৎ সেখানে কি তৈরি হতে পারে? চুম্বক তৈরি হতে পারে। এতটুকু বুঝছি, জাস্ট এটা মাথায় রাখো, গল্পের মতো মাথায় রাখবে, এগুলো মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তুমি একটা জিনিস শিখলা যে কোনো একটা তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয়, তার চারপাশে চুম্বক তৈরি ক্ষেত্র তৈরি হয় কেমনে, এটা ডিটেলস আমরা পরে বলবো। বাট তুমি বুঝে গেলে যে চুম্বক যদি বিক্ষেপ দেয়, চুম্বক ক্ষেত্র ছাড়া তো সে বিক্ষেপ দিবে না। এখন তুমি চাইলে আমি তোমাকে আরেকটা এরকম বুঝাতে পারি যে আরেকটা তারের ক্ষেত্র আমরা এই জিনিসটা খেয়াল করতে পারি। যেমন ধরো, ধরো একটা তার এদিকে যাচ্ছে, এবার ধরো নিচের দিকে আই প্রবাহিত হচ্ছে। কোন দিকে? আই প্রবাহিত হচ্ছে নিচের দিকে। তাহলে এবার তুমি যেটা করবা, এই যে তোমার বৃদ্ধাঙ্গুলিটা এদিকে ঢুকাবা, তাহলে এবার বলরেখা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছে। এই যে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে কি বের, তাহলে যেদিক দিয়ে প্রবেশ করে, ঠিক আছে, ওইটাকে আমরা বলি সাউথ। আর যেদিক দিয়ে বের হয়, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে কি হচ্ছে, বের হচ্ছে। ঠিক আছে, চৌম্বক বলরেখা নর্থ থেকে বের হয়, সাউথে কি করে, প্রবেশ করে। এইভাবে করে একটা তার যেভাবেই থাকুক না কেন, আয়ের দিকের উপর ডিপেন্ড করে আমরা কি আবিষ্কার করে ফেলতে পারি? চৌম্বক বলরেখা আবিষ্কার করে ফেলতে পারি। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। ওকে, এবার আসো নেক্সট জিনিসটা হচ্ছে, এখন ধরো এটা একটা তার। এটা একটা কি তার। এই তারটাকে নিয়ে তুমি কি করলে, প্যাচ দিলা, কি করলা, কতগুলো এরকম গোলাকার প্যাচ দিলা। প্যাচ দেওয়ার পর এখানে একটা তুমি বাতি কানেক্ট করে দিলা। কি কানেক্ট করে দিলা? বাতি। এখানে তুমি একটা বাতি কানেক্ট, এবার মজার ঘটনা খেয়াল। তুমি কি করলা, এখান থেকে একটা দণ্ড চুম্বক নিলা। কি নিলা? দণ্ড চুম্বক, নর্থ এবং কি, সাউথ। ঠিক আছে, এখন এই দণ্ড চুম্বক নিয়ে তুমি যেটা করলা যে, স্যার এই দণ্ড চুম্বকের তো কি আছে বলো তো, বলরেখা আছে না? আমি যদি বলরেখাগুলো একটু আঁকি, নর্থ থেকে সাউথ, 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 নর্থ থেকে সাউথ দিলাম। অনেকগুলো চুম্বক বলরেখা এখানের মধ্যে আছে। ঠিক আছে, এখন আমি যদি খেয়াল করো, অতি দ্রুত, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী, এটাকে স্মরণ করি আমরা, বিজ্ঞানী ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে এই জিনিসটা আবিষ্কার করছে। ঠিক আছে, এটা দেখো কি আবিষ্কার করছে। সে বলতেছে কি, এই চৌম্বকটাকে যদি তুমি অতি দ্রুত এই তারের প্যাচ গুলার মধ্যে একবার নাও, একবার বের করো, অতি দ্রুত, খুবই দ্রুত যদি আনা নেওয়া করো, তাহলে দেখো তো একবার যখন তুমি এটাকে নিচ্ছ, তখন সবগুলা বলরেখা এর মধ্যে প্রবেশ করতেছে। আবার যখন তুমি একদম বের করে ফেলতেছো, তাহলে সবগুলা বলরেখা এর থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে একবার প্রচুর পরিমাণে চুম্বক বলরেখা প্রবেশ করতেছে, আরবার প্রচুর পরিমাণে চুম্বক বলরেখা কমে যাচ্ছে। তাহলে চুম্বক বলরেখাটা হ্রাস বৃদ্ধি হচ্ছে না? এই ঘটনার ফলে উনি যখন খুব দ্রুত এই কাজটা করতে চাচ্ছে, তখন কিছুক্ষণ পর উনি খেয়াল করলো কি, ম্যাজিক, লাইট কি করে উঠছে, জ্বলে উঠছে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি আইডিয়াটা পাই? এখান থেকে আমরা আইডিয়া পাই যে চুম্বক
ক্ষেত্রের হ্রাস বৃদ্ধির ফলে তড়িৎ সৃষ্টি করা যায়। ঠিক আছে, অর্থাৎ আমি যখন চুম্বকটা অতি দ্রুত আনানে, দেখো তো এই সার্কিটের মধ্যে কোথাও কিন্তু কিন্তু কোষ নাই, অর্থাৎ ব্যাটারি নাই, তাহলে এই লাইটটা তো কোনোভাবেই জ্বলার কথা না। তার মানে তুমি চুম্বক দিয়ে কি বানাইছো, বিদ্যুৎ বানাইছো। তাহলে আমরা দুইটা টার্ম দেখলাম, একটা দেখলাম তড়িৎ যেখানে আছে ওখানে চুম্বক বলরেখা তৈরি হয়, আরেকটা টার্ম দেখলাম চুম্বকের কারণে তুমি কি বানাতে পারো, তড়িৎ বানাতে পারো। তখন আমাদের এই টার্মটা আসছে, দেখো তাড়িৎ চৌম্বক বল, অর্থাৎ যেখানে তড়িৎ সেখানেই চুম্বক, যেখানে চুম্বক সেখানেই কি তড়িৎ। ঠিক আছে, তাহলে তড়িৎ বল এবং চৌম্বক বল মিলে নতুন যে বল তৈরি হয় ওটাকে বলা হয় কি, তাড়িৎ চৌম্বক বল। ওকে, আসো তাহলে আমরা জিনিসটা সংজ্ঞাটা এবার লিখে নিই। আপেক্ষিক গতিতে পরিভ্রমণরত দুটি আহিত কণার মধ্যাকার আকর্ষণ বা বিকর্ষণ বলকে তাড়িৎ চৌম্বক বল বলে। তো এটা বহনকারী কণার নাম কি, এটাকে বহন করে নিয়ে যায়, এটা বহনকারী কণা। তো প্রতিটা বলই কেউ না কেউ বহন করে নিয়ে যায়, এটা বহনকারী কণার নাম হচ্ছে ফোটন। ফোটন কণাটা তাড়িৎ চৌম্বক বলকে কি করে নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। ফোটন মানে হচ্ছে আলো, আলো তাড়িৎ চৌম্বক তরঙ্গ, ওখান থেকে এই জিনিসটা আসছে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই বলগুলোর পাল্লা বা রেঞ্জ কিরকম। যেমন তাড়িৎ চৌম্বক বল মানে কি, তাড়িৎ চৌম্বক বল মানে হচ্ছে সূর্য থেকে যে আলো আসে ওটা কিন্তু তাড়িৎ চৌম্বক তরঙ্গ আকার আসে, অর্থাৎ এটার পাল্লা হবে কি অসীম, অনেক দূর পর্যন্ত কেয়ারত থাকে। ঠিক সেম ভাবে আমাদের মহাকর্ষ বলের পাল্লাও কিন্তু কি হবে, অসীমই হবে। ঠিক আছে, এই যে মহাকর্ষ বল, এটার পাল্লাও কিন্তু কি হবে, অসীম। তোমরা তো জানোই সূর্য এবং পৃথিবী তো কাছাকাছি নাই, অনেক দূরে আছে। তাহলে পাল্লা বা রেঞ্জ, পাল্লার ইংলিশ হচ্ছে কি রেঞ্জ, কতটুকু রেঞ্জে এই বলটা ক্রিয়াশীল, তার মানে অনেক বড় রেঞ্জে, এই জন্য এটার পাল্লা হচ্ছে কি অসীম। ঠিক আছে, আচ্ছা গেল আমাদের তাড়িৎ চৌম্বক বল। আমাদের নেক্সট হচ্ছে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, আসো বোঝার চেষ্টা করি। পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কি বলো। পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত, কেমিস্ট্রির মধ্যে পড়ছো কত, 100 কতটা, 18টা। ঠিক আছে, এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টা। এখন তুমি খেয়াল করো তো, আমি যদি শুধু সোডিয়ামকে নিই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি 11 হয়, তাহলে ঘটনাটা কি ঘটে বলো তো। ধরো আমরা যদি লিখি, হ্যাঁ, ধরো এটা হচ্ছে একটা কি নিউক্লিয়াস, ধরো এটা হচ্ছে একটা সোডিয়াম নিউক্লিয়াস। হ্যাঁ, এই সোডিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি ঘটে, যে আমাদের চারপাশে ঘূর্ণায়মান কি আছে, ইলেকট্রন, কয়টা ইলেকট্রন, একটা দুইটা, চারপাশে ঘূর্ণায়মান কয়টা ইলেকট্রন থাকে, 11টা ইলেকট্রন থাকে। এবং এগুলো তো সব ঘূর্ণায়মান ইলেকট্রন, বাট নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো। নিউক্লিয়াসকে আমি সংক্ষেপে NU দিয়ে লিখতেছি, হ্যাঁ। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো, 11টা প্রোটন থাকে, নিউট্রনও থাকে, বাট কি থাকে, 11টা প্রোটন। 11টা প্রোটন মানে তুমি খেয়াল করছো বিষয়টা, প্রোটন মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। অর্থাৎ আমি এগুলো যত বড় করে রাখছি, এখন আমি জানি নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে কত, 10⁻15 মিটার। তাহলে তুমি চিন্তা করছো 0.15টা শূন্যর পর 1 পর্ব, খুবই ক্ষুদ্র জায়গা যেটা আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখি। এত ক্ষুদ্র জায়গায় এতগুলা ধনাত্মক চার্জ একসাথে কিভাবে থাকবে, প্রশ্ন আসলো না। আমরা তো জানি কি পজিটিভ পজিটিভ পরস্পরকে কি করে, এই যে পজিটিভ এই যে পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে দুইজন দুইদিকে লাথি মেরে দুদিকে ফেলাই দিবে, এটাই তো, তাই না। এখন এতগুলা পজিটিভ চার্জ
এক জায়গায় আছে, তারা একজন আরেকজনকে কি বিকর্ষণ করবে না? এটা কি সম্ভব বলতো? এ কে বিকর্ষণ করবে, এ কে বিকর্ষণ করবে, এদিকে বিকর্ষণ, এদিকে বিকর্ষণ, এবং আলটিমেটলি ব্লাস্ট হয়ে ফেটে যাওয়ার কথা না? কিন্তু কোনো কি পদার্থ কিরকম ফেটে যাচ্ছে, হচ্ছে না। তার মানে কোনো একটা ঘটনা ঘটতেছে না, সেই ঘটনাটাই আমরা দেখবো। অর্থাৎ দেখো এতগুলা, এটা তো শুধু আমি সোডিয়াম নিলাম, বলো তো জিঙ্কের ইলেকট্রন কতটা? জিঙ্কের ইলেকট্রন হচ্ছে কত? 30। 30টাই পজিটিভ চার্জ এক জায়গায়, এরকম 31, 70, ঠিক আছে, 80, এতগুলা ধনাত্মক চার্জ পরস্পর প্রচন্ড বেগে বিকর্ষণ করে ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু ওইটা তো হচ্ছে না। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে, অর্থাৎ ধরো এরা ব্লাস্ট হয়ে ফেটে যেতে যাচ্ছে, কিন্তু এমন একটা শক্তিশালী বল আছে যে তাদেরকে জোর করে ধরে রাখছে। এমন হয় না যে চৌম্বকে ধরো নর্থ পোল আর নর্থ পোল পরস্পরকে বিকর্ষণ করে আসতে চায় না, তো আমরা এরকম করি না, বাসার মধ্যে জোর করে লাগানোর চেষ্টা করি, একটু নড়ে যায় কিন্তু তাও তো চেষ্টা করি। ওই ঘটনাটাই ঘটে, এতগুলা পজিটিভ চার্জের বিকর্ষণকে ধরে রাখছে একটা বল। সেই বলটার নামই হচ্ছে কি? সবল নিউক্লিয় বল, দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স অন ইউনিভার্স। এর থেকে শক্তিশালী কোনো বল নাই। আমি এটাকে বলি থানোস। থানোস অ্যাভেঞ্জার্স যারা দেখছো তোমরা, তো থানোস ছিল, থানোসের হাতের মতো, অর্থাৎ এটাই দেখে জাস্ট ধরে রাখছে যে তোমরা মুভমেন্ট করতে পারবে না। ঠিক আছে, তাহলে সবল নিউক্লিয় বলে জিনিসটা আমি লিখে দিচ্ছি না, আমি মুখে বলি। মুখে বললে কিরকম হয়, যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। অসংখ্য প্রোটন যদি থাকে, আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে ভেঙে যাওয়ার কথা, কিন্তু এক অদৃশ্য বল এই বিকর্ষণ বলটাকে একীভূত করে রাখে। সেই বলটার নামই হচ্ছে কি? সবল নিউক্লিয় বল। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের সবল নিউক্লিয় বলের পাল্লা বা রেঞ্জটা কিন্তু খুবই ক্ষুদ্র। পাল্লা বা রেঞ্জটা কি? খুবই ক্ষুদ্র। কেন ক্ষুদ্র বলতো? নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র না? ক্ষুদ্র। ওই যে নিউক্লিয়াসে যেটা ব্যাস, অতটুক পর্যন্ত সেটা কাজ করে। এটা এত শক্তিশালী বল, এটা এখান থেকে বাইরে হলে কিন্তু আসলেই সমস্যা হয়ে যেত। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার কি? সবল নিউক্লিয় বল, মোস্ট পাওয়ারফুল ফোর্স। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা বহনকারী কণা কি হতে পারে? সবল নিউক্লিয় বল বহনকারী কণা, বল। সবল নিউক্লিয় বল বহনকারী কণা, কেউ না কেউ তো এই কণাটা বহন করে নিয়ে যাচ্ছে। এই বহনকারী কণার নাম হচ্ছে মেসন। সবল নিউক্লিয় বল বহনকারী কণার নাম কি? মেসন। আই থিঙ্ক আমরা সবল নিউক্লিয় বলটা বুঝতে পারছি। আসো, লাস্ট আজকের আমাদের, এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা আরো ইন্টারেস্টিং জিনিস। আসো, দুর্বল নিউক্লিয় বল বোঝার আগে আমাদের আরো কিছু বেসিক জিনিস থেকে ঘুরে আসতে হবে। সেটা হচ্ছে, পৃথিবীতে তুমি জানো আবিষ্কৃত, একই কথা আবারও, আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে কতটা? 118টা। তো পৃথিবীতে তার মানে কতটা নিউক্লিয়াস আছে? ধরো 118টা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস গুলাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস, আর একটাকে বলা হয় কি নিউক্লিয়াস? অস্থায়ী নিউক্লিয়াস। ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে কারা স্থায়ী নিউক্লিয়াস আর কারা অস্থায়ী নিউক্লিয়াস। স্থায়ী নিউক্লিয়াস হচ্ছে সেই সকল নিউক্লিয়াস যাদেরকে সবল নিউক্লিয় বল, আমরা যে এখন শিখলাম, এটাকে ধরে রাখতে পারে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি আমরা 1, 2, ঠিক আছে, ধরো পারমাণবিক সংখ্যা যদি 1, 2 এরকম করে আগাতে থাকি, অলমোস্ট 83 পারমাণবিক সংখ্যা পর্যন্ত যারা আছে, তাদের সবাইকে সবল নিউক্লিয় বল কি করে রাখতে সক্ষম? ধরে রাখতে সক্ষম। কিন্তু এই নিউক্লিয়াস গুলাকে বলা হয় কি নিউক্লিয়াস? স্থায়ী নিউক্লিয়াস, যাদেরকে সবল নিউক্লিয় বল ধরে রাখতে পারতেছে, ব্লাস্ট হতে দিচ্ছে না। কিন্তু অস্থায়ী নিউক্লিয়াস কারা? যাদের পারমাণবিক সংখ্যা ইজ গ্রেটার দেন 83। 83 থেকে যারা বড় আছে, তাদেরকে আর সবল নিউক্লিয় বল ধরে রাখতে পারে না। অর্থাৎ থ্যানোসের একটা কি আছে? লিমিটেশন আছে। 83 পর্যন্ত ধনাত্মক চার্জগুলোকে সে অনেক কষ্ট করে বিকর্ষণটাকে ধরে রাখছে, কিন্তু 84, 85 এমন হয়ে যায় যেটা আর ধরে রাখা সম্ভব হয় না, ব্লাস্ট করে ফেটে যায়। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়াস গুলা কিন্তু আরো একটা নাম আছে। ওই নামটা হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? তেজস্ক্রিয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আমি সংক্ষেপে NU দিয়ে লিখতেছি। ঠিক আছে, তাহলে স্থায়ী নিউক্লিয়াস কি? যাদেরকে সবল নিউক্লিয় বল ধরে রাখতে পারে, অর্থাৎ যে নিউক্লিয়াস গুলো স্থায়ী আছে, ভেঙে যাচ্ছে না। আর অস্থায়ী নিউক্লিয়াস গুলোকে, যে নিউক্লিয়াস গুলো ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? কারণ সবল নিউক্লিয় বল তাদের বিকর্ষণকে আর ধরে রাখতে পারছে না। ওই নিউক্লিয়াস গুলোকে বলা হয় কি নিউক্লিয়াস? তেজস্ক্রিয় নিউক্লিয়াস। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কি বের হয়? তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বের হয় তেজস্ক্রিয় রশ্মি। বলো, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কি বের হয়? তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বের হয় তেজস্ক্রিয় রশ্মি। এই যে তেজস্ক্রিয় রশ্মি, এবার বলো এটা কয় প্রকার? তেজস্ক্রিয় রশ্মি আবার তিন প্রকার। কি কি? আলফা রশ্মি,
বিটা রশ্মি এবং কি রশ্মি, গামা রশ্মি। ঠিক আছে, তাহলে যে সকল যেমন আমি তোমাকে সহজ ভাষায় যদি বলি, একটা ইউরেনিয়াম যদি নিই, হ্যাঁ, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। তো তুমি এখন দেখে বলো এটা স্থায়ী না অস্থায়ী। যেহেতু 83 থেকে বেশি, এটা অস্থায়ী নিউক্লিয়াস। এখন ইউরেনিয়াম যখন আমি নিউট্রন দিয়ে আঘাত করার পর ইউরেনিয়াম যখন ভাঙবে, খেয়াল করবা, ইউরেনিয়াম যখন ভাঙবে সে দুইটা নিউক্লিয়াস হয়, একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে কি ক্রিপ্টন। এবার হচ্ছে ইন্টারেস্টিং বিষয়টা তোমরা বুঝতে পারবা। একটা হচ্ছে বেরিয়াম, একটা হচ্ছে ক্রিপ্টন। বেরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 56, আর ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 36। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 36। তাহলে তুমি খেয়াল করো তো, ইউরেনিয়াম ভাঙলো, তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভেঙে যেতে চায়, ভাঙলো, ভেঙে দুইটা নিউক্লিয়াস হয়েছে। ঠিক আছে, এই দুইটা নিউক্লিয়াস আবার দেখো তো, 56 আর 36, এটা আবার 83 এর ভেতরে না, 83 থেকে কম না। তাহলে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বা অস্থায়ী নিউক্লিয়াস কেন ভাঙে? সে স্থিতিশীল হওয়ার জন্য ভাঙে। 56 36 দুইটাই তো স্থায়ী নিউক্লিয়াস, তাই না? অর্থাৎ প্রকৃতিতে সব সময় অস্থিতিশীল জিনিসগুলা কি হতে চায়? স্থিতিশীল হতে চায়, এই জন্য তারা ভাঙে। ওকে, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। চলে আসি আমাদের দুর্বল নিউক্লিয় বলের মধ্যে। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে, ধরো এটা একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস। একটা কি দিলাম, ধরো একটা আমরা তেজস্ক্রিয় নিউক্লিয়াস আঁকি। ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটা কি নিউক্লিয়াস, তেজস্ক্রিয় নিউক্লিয়াস। আরো অনেকগুলাই কক্ষপথ হবে, বাট আমি সংক্ষেপে দিলাম। ধরো এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস, ধরে নাও ইউরেনিয়াম। ঠিক আছে, বা যে কোনো একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস। এখন এই তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটা হঠাৎ করে একটা কি নির্গত হলো, বিটা কণা নির্গত হয়। আমরা তো জানি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কি নির্গত হয়, আলফা বিটা গামা নির্গত হয়। সেখান থেকে একটা কি নির্গত হলো বলো, বিটা কণা নির্গত হয়েছে। এখন বিজ্ঞানীদের কিন্তু এগুলো মেজারমেন্ট করা আছে, একটা বিটা কণা বের হলে কতটুক শক্তি নিয়ে সে বের হয়। ধরো আমি ধরে নিলাম, আমরা এটা এটা কিন্তু র্যান্ডম মান ধরে নিচ্ছি। ঠিক আছে, তো একটা বিটা কণা যখন বের হয় তখন ধরে নাও যে কতটুক শক্তি লাগে, 100 জুল পর্যন্ত কি লাগে, শক্তি লাগে। এখন একটা ইউরেনিয়াম থেকে বিটা কণা বের হলো, বিজ্ঞানীরা পরিমাপ করলো, পরিমাপ করে সে পাইছে হচ্ছে শক্তি লাগছে, পাইছে হচ্ছে শক্তি লাগছে কত জুল, 120 জুল। কিরে, ওরা অবাক হয়ে গেল যে 100 জুল লাগার কথা, 120 জুল কেন? পরে আবার একটা বিটা বের হলো, তখন ওরা আবার হিসাব করলো, তখন দেখলো কি শক্তি লাগছে 115 জুল। আবার দেখা গেল, তখন ধরো শক্তি লাগছে 130 জুল। এখন ওরা কিন্তু চিন্তায় পড়ে গেছে, কি হচ্ছে, হঠাৎ করে বেশি কম হতে পারে কিন্তু কন্টিনিউ, ধরো 100-র কাছে, ধরো 101 হতে পারে, বা 101 দশমিক সামথিং হতে পারে, কিন্তু এতটুকু ডিফারেন্স কেমনে হবে? তখন ওনারা এটা নিয়ে আবার চিন্তা ভাবনা করতে বসলাম। তখন ওরা দেখলেন কি, যখন বিটা নির্গত হয় নিউক্লিয়াস থেকে, যখন কি নির্গত হয়, বিটা কণা নির্গত হয়, একই সাথে আরেকটা কণাও তাদের সাথে নির্গত হয়। ওই কণাটার নাম হচ্ছে কি কণা, নিউট্রিনো কণা। ওই কণাটা কি কণা, নিউট্রিনো কণা। তাহলে এই যে এক্সট্রা শক্তি, এখানে এক্সট্রা শক্তি কত লাগছে বলো তো? এখানে এক্সট্রা শক্তি লাগছে 20 জুল, এখানে এক্সট্রা শক্তি লাগছে 15, এখানে এক্সট্রা শক্তি লাগছে 30। এই সবগুলো এক্সট্রা শক্তিগুলা কার জন্য বের হয়েছে জানো? নিউট্রিনো কণাকে বের করতে বের হয়েছে। খুব ইন্টারেস্টিং, বিটা বের হওয়ার জন্য কতটুক শক্তি লাগে, কত জুল গতি শক্তি লাগে, 100 জুল। কিন্তু বিটা বারবার বের হচ্ছে, দেখ হিসাব করে দেখা যাচ্ছে কি তার যা শক্তি লাগে তার থেকে বেশি লাগতেছে। তখন আবিষ্কার হলো কি, যখনই বিটা কণা বের হয় তার সাথে আরেকটা কণা বের হয়ে যায়, এটা হচ্ছে কি নিউট্রিনো কণা। ছোটবেলায় এমন হতো না যে আম্মু যখন বেরোতো তোমরা বলতা যে আম্মু আমিও যাবো, আমিও যাবো, এবং আম্মুর সাথে আমরাও বের হয়ে যেতাম। এটা এরকম, যখন বিটা বের হয় তার সাথে সাথে কে বের হয়ে যায়, নিউট্রিনো বের হয়ে যায়। সো দুর্বল নিউক্লিয় বল কি, এই বিটা এবং নিউট্রিনোর মধ্যকার এই যে আকর্ষণ, আম্মুর সাথে আমরা চলে যাচ্ছি, বিটার সাথে নিউট্রনে চলে যাচ্ছে, বিটা এবং নিউট্রনের মধ্যকার এই আকর্ষণটাকে বলা হয় কি, দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি বিষয়টা। ঠিক আছে, তো এটাই পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তো এটা বহনকারী কণাও আমি লিখে দিচ্ছি, দুর্বল নিউক্লিয় বল বহনকারী কণা। এই কণাটা কে বহন করে নিয়ে যায়? দুর্বল নিউক্লিয় বল বহনকারী কণার নাম হচ্ছে বোসন, এবং এটার পাল্লাও খুবই ক্ষুদ্র জায়গায় কাজ করে। এটার পাল্লা বা রেঞ্জ হচ্ছে 10⁻18 মিটার। তাহলে আমরা চারটা বলের মধ্যে দুইটার পাল্লা দেখলাম খুবই ক্ষুদ্র, আর দুইটার পাল্লা দেখলাম খুবই কি বেশি। ঠিক আছে, সবলতার ক্রম, চারোটা বলের কিসের ক্রম, সবলতার ক্রম। এই চারটা বলের মধ্যে বলো সবচেয়ে শক্তিশালী বলকে? সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, দ্য মোস্ট পাওয়ারফুল ফোর্স। তারপর সেকেন্ড শক্তিশালী বলকে, সেকেন্ড শক্তিশালী বল হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় বল।
ঠিক আছে, তারপর থার্ড শক্তিশালী বলকে হচ্ছে, থার্ড শক্তিশালী বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর লাস্ট সবচেয়ে দুর্বল বল হচ্ছে কি, যেটাকে আমরা অনেক বেশি শক্তিশালী মনে করি, হ্যাঁ, কিন্তু চারটা মৌলিক বলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দুইটা বল, সবচেয়ে ক্ষুদ্রতম বল হচ্ছে কি মহাকর্ষ বল। এটা আই থিঙ্ক তোমরা সবাই জানো, এটা থেকে কিন্তু একটা কমন এমসিকিউ হয়। চারটা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বলকে মহাকর্ষ বল, সবচেয়ে শক্তিশালী বলকে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, আণবিক গঠনের জন্য কোন বল দায়ী, তাড়িৎ চৌম্বক বল। ঠিক আছে, বিটা এবং নিউট্রিনো কণার মধ্যে আকর্ষণ বল কি, দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, তাহলে এই বেসিক গুলো যদি আমাদের থাকে, এটার পাল্লা কম, এটার পাল্লা কম, এটার পাল্লা অসীম, এটার পাল্লা অসীম। ঠিক আছে, সো এই এমসিকিউ গুলো যদি তুমি পারো তাহলে কমন। আর মহাকর্ষ বল বহনকারী কণা গ্রেভিটন, দুর্বল নিউক্লিয় বল বহনকারী কণা বোসন, তাড়িৎচৌম্বক বল বহনকারী কণা ফোটন, সবল নিউক্লিয় বল বহনকারী কণা ম্যাসন। ঠিক আছে, তুমি তো পেয়ে গেলে নাম্বার, আর কি। এই বেসিক গুলো আমাদের থাকা লাগবে। ঠিক আছে, এই বেসিক গুলো যদি থাকে তাহলে আমরা ইজিলি এই জায়গাগুলা থেকে যে তো রকমেরই প্রশ্ন হোক, আই থিঙ্ক তোমরা আজকে খুব ডিটেইলে এই জিনিসটা পড়ছো, আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি।